আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের দুঘরা নকদান বইয়ের সৃজনশীল কিভাবে সমস্যার সমাধান করা যায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমি বিভিন্ন ধরনের অঙ্ক দুঘরা নকদান বই তৈরি করে দেখাবো। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এইখানে আমাদের দুঘরা নকদান বই বলতে কি বুঝি সেটি একটু লক্ষ্য করি। যে নকদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদ এবং ব্যাংক নামে দুইটি কলাম থাকে, অর্থাৎ এই ডেবিট সাইড নকদান বইয়ের, এই ক্রেডিট সাইড। ডেবিট দিকে নগদ এবং ব্যাংক দুইটা কলাম, ক্রেডিট দিকে নগদ এবং ব্যাংক দুইটা কলাম। যেহেতু দুইটা করে টাকার ঘর, তাই দুঘরে নকদান বই বলা হয়। এবং দুঘরে নকদান বইতে মোট কলামের সংখ্যা কিন্তু 12টি। আমরা একটু কাউন্ট করি: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। 12টি ঘর, কিন্তু টাকার কলাম দুদিকে দুইটা দুইটা 4টা। আচ্ছা, এইবার আমরা দেখব এই দুঘরের নকদান বই সম্পর্কে আরো কিছু তথ্য। কন্ট্রা এন্ট্রি কি এবং কিভাবে লিখতে হয়। তো কন্ট্রা এন্ট্রি হচ্ছে যে সকল লেনদেনে একই সাথে ব্যাংক হিসাব এবং নকদান হিসাব দুইটা হিসাব প্রভাবিত হয়। অর্থাৎ কোনো কোনো লেনদেনে দেখা যায় নকদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হয়। নগদ এবং ব্যাংক দুইটাই আছে। যেমন এই যে আমি ওইখানে উদাহরণ দিলাম, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, এটার জন্য জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট মানে কি ব্যাংক হিসাব এবং নকদান হিসাব দুইটা একসাথে আছে, সেজন্য এটি কন্ট্রা হবে। আবার আরেকটা লক্ষ্য করি, ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন, এটার জন্য জাবেদা হবে নকদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু নগদ এবং ব্যাংক দুইটা হিসাব জড়িত, তাই এটাও কন্ট্রা হবে। আরেকটা লক্ষ্য করি, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এটার জন্য জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু ব্যাংক এবং নগদ দুইটাই আছে, অর্থাৎ যে সমস্ত জাবেদায় ব্যাংক হিসাব এবং নকদান হিসাব দুইটা একসাথে থাকবে সেইগুলাই কেবলমাত্র কন্ট্রা হবে। তো কন্ট্রা এন্ট্রি আমরা অবশ্যই দেখবো কিভাবে করতে হয়। এখন আমরা একটা সৃজনশীল সমস্যা দেখবো, দুঘরা নকদান বই সৃজনশীল সমস্যা। মনে করি এই একটা অঙ্ক সৃজনশীল। তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নকদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো নকদান বইতে সাধারণত দুই ধরনের লেনদেন হিসাবভুক্ত হয় না, একটা হচ্ছে অনগদ লেনদেন আর হচ্ছে বাকিতে লেনদেন। অনগদ আর বাকিতে এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। তো যাই হোক, এখানে আমরা দেখবো কি কি বসে না। এই যে আসলামের নিকট 4,000 টাকার পণ্য বিক্রয়, এটা কিন্তু বাকিতে এইটা, এবং এই যে মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে এইটা, এই দুইটা নকদান বইতে বসবে না। তো ওই দুটো ক নাম্বারের উত্তরে লিখবো। কিভাবে লক্ষ্য করি, আমি এই যে উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করে দেখাচ্ছি। আসলামের নিকট নগদী পণ্য আসলামের নিকট পণ্য বিক্রয়, এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদায় কিন্তু নকদান নাই। যে জাবেদায় নকদান অথবা ব্যাংক কথা থাকবে না সেটা নকদান বইতে বসবে না। তাহলে বাকিতে বিক্রয় যেহেতু, এটা আমরা এখানে লিখবো আসলামের নিকট পণ্য বিক্রয় 4,000 টাকা, এটা ধারে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তা এই জাবেদার মধ্যেও কিন্তু আমাদের নগদ অথবা ব্যাংক নাই, এটাও নকদান বইতে বসবে না, এটা এইখানে আসবে। এবার দুটো যোগ করে আমরা শেষে লিখে দেব। অর্থাৎ কোনগুলি নকদান বইতে বসবে না এটা যদি আমরা একটা টেস্ট করতে চাই, জাস্ট জাবেদা করে ফেলবো, মনে মনে জাবেদা করে দেখবো জাবেদায় নগদ অথবা ব্যাংক আছে কিনা। নগদ অথবা ব্যাংক না থাকলে সেটা নকদান বইতে বসে না। যেমন উদাহরণস্বরূপ আরো বলতে পারি, অবচয় ধার্য করা হলো, জাবেদা অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় হিসেব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসেব ক্রেডিট। এইখানে কিন্তু নগদ বা ব্যাংক নাই, এটাও কিন্তু নকদান বইতে বসবে না। বেতন বকেয়া রয়েছে, জাবেদা হচ্ছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এটাতেও কিন্তু নগদ বা ব্যাংক নাই, তো এইগুলা নকদান বইতে বসে না। জাবেদা করলে আমরা বুঝতে পারবো। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খননে বলেছিল উপরোক্ত তথ্য হতে একটি উপযুক্ত নকদান বই প্রস্তুত করো। এখানে কিন্তু উপযুক্ত নকদান বই বলেছে। তাহলে উপযুক্ত নকদান বই তো বিভিন্ন প্রকার আছে, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা, তাই না? তো কয় ঘরা হবে এটি, সেটি বোঝার জন্য আমাদের অঙ্কটি পড়তে হবে। এই যে নগদ আছে, ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, আবার এখানে ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে। এই যে চেকের মাধ্যমে, চেক, ব্যাংক এগুলো উল্লেখ থাকলে এবং নগদ উল্লেখ থাকলে, বাট্টা যদি না থাকে তাহলে 2 ঘরা। আর যদি এখানে থাকতো পণ্য নিষ্পত্তিতে এত টাকা, পণ্য নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল, এরকম বাট্টা যদি থাকতো তাহলে 3 ঘরা হতো। কারণ 3 ঘরা নকদান বইতে 3টা টাকার কলাম থাকে, নগদ, ব্যাংক, বাট্টা। বাট এখানে যেহেতু বাট্টা নাই কিন্তু নগদ আর ব্যাংক বিভিন্ন লেনদেনে আছে, তার মানে 2 ঘরা নকদান বই প্রস্তুত করতে হবে। এখানে কিন্তু প্রশ্নে বলেনি 2 ঘরা নকদান বই প্রস্তুত করেন, প্রশ্নে বলেছে
উপরোক্ত তথ্যাবলী অবলম্বনে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তাহলে উপযুক্ত নগদান বই প্রস্তুত করলে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে তথ্য কি কি আছে। অঙ্কের তথ্য দেখলাম নগদ আর ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, বাট্টা নাই, বাট্টা না থাকলে এই দুঘরের নগদান বই হবে, নগদ এবং ব্যাংক যেহেতু আছে। তো যাই, দুঘরের নগদান বই ছক আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি এবং লেনদেনগুলি দুই দিকে আমি ভাগ ভাগ করে রাখলাম, যে লেনদেন দেখে নগদান বই প্রস্তুত করব। উপরেরটুকু প্রশ্ন উদ্দীপক, নিচেরটা হচ্ছে আমরা সমাধান করব। ভালো করে লক্ষ্য করি, জনাব আরিফ এর কতিপয় লেনদেন 2020 মে 1 তারিখ, এখানে লিখবো হাতে নগদ 8,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 9,000 টাকা। মানে আমার হাতে ক্যাশ আছে, নগদ টাকা আছে 8,000 আর ব্যাংকে জমা আছে 9,000, এটা বোঝাচ্ছে। দুইটাই কিন্তু ডেবিট ব্যালেন্স, ডেবিট দিকে বলবে। প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি নামে নগদে যে 8,000 আছে নগদে লিখবো, ব্যাংকের যে 9,000 আছে ব্যাংকের ঘরে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকের টাকা মাঝে মধ্যে ওইদিকে বসে। হ্যাঁ, ওইদিকে বসে যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, পরে আরেকটা সৃজনশীল দেখাবো, সেখানে থাকবে। আজকে আমি 3টা সৃজনশীল আলোচনা করব, 3 ধরনের। এই 3টা সৃজনশীল যদি কেউ ভালো মতো দেখে তাহলে দুঘরের নগদান বই যেখান থেকে আসুক প্রশ্ন পারবে ইনশাল্লাহ। এবার আসি 8 তারিখ, চেকে পণ্য ক্রয়। তো চেক দ্বারা পণ্য ক্রয় করলে ব্যাংক জমা কমে যায়, এটার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে কি, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে যেহেতু চেক বলেছে ব্যাংকের ঘরে টাকা লিখবো, কারণ ব্যাংক জমা কমে গেছে। ব্যাংক জমা যদি কমে ওই দিকে লিখবো, নগদ যদি কমে ওই দিকে লিখবো ক্রেডিট দিকে। ব্যাংক জমা যদি বাড়ে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখবো, নগদ যদি বাড়ে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখবো। অর্থাৎ বাড়লে ডেবিটে, কমে গেলে ক্রেডিটে নগদান বই। 10 তারিখ কর্মচারী বেতন প্রদান। তো কর্মচারী বেতন প্রদান করার ফলে কি হয়, নগদ টাকা কমবে, নগদে বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখবো 10 তারিখ কর্মচারীর বেতন, বেতন হিসাব 4,000 টাকা নগদের ঘরে। প্রাপ্য বিল নগদে আদায় করা হয়েছে, তো নগদ টাকা বাড়ছে। প্রাপ্য বিলের টাকা নগদে পেয়েছি, তো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাও আমরা কি করবো, ডেবিট দিকে লিখবো, যেহেতু নগদ টাকা বাড়ছে। প্রাপ্য বিল হিসাব বলে যেহেতু নগদ বলেছে নগদের ঘরে লিখবো, নগদ পেয়েছি তো নগদ টাকা বাড়ছে, ডেবিট দিকে লিখছে। 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক চার্জ কর্তন করলো, একটু ডিস্টার্ব হচ্ছে তাই না? তো ব্যাংক চার্জ হচ্ছে আমরা এইদিকে লিখবো, ব্যাংক চার্জটা কর্তন 300 টাকা, ব্যাংকের ঘরে লিখবো। ব্যাংক চার্জ বলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবো, ব্যাংক চার্জ করার ফলে ব্যাংক জমা কমে যায়, ক্রেডিট দিকে লিখলাম। আর ব্যাংক সুদ মঞ্জুর করার ফলে ব্যাংক জমা বাড়ে, ডেবিট দিকে লিখবো, ব্যাংক সুদ হিসাব বলে 400 টাকা এই ব্যাংকের ঘরে। তাহলে এই যে ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক চার্জ কর্তন, ওইগুলো কিন্তু ব্যাংকের ঘরে বসবে। সুদ মঞ্জুর করেছে মানে আমার অ্যাকাউন্টে জমা করেছি, তাই এদিকে লিখেছি, বাড়ছে ব্যাংকে। আর কর্তন করেছে মানে কি আমার অ্যাকাউন্টে কমে গেছে, তাই ব্যাংক চার্জটা ওদিকে লিখছে। আমাদের লেখা শেষ, এবার যোগ বিয়োগ করে জেন নির্ণয় করব। তো জেন নির্ণয় করার সময় এদিকে দাগ দিব, দেখবো ব্যাংকের কোন সাইড বড়, এই সাইড ব্যাংকের বড়, আবার নগদে এই সাইড বড়। এখানে একটি কথা বলে রাখি, 2 ঘরা 3 ঘরা 1 ঘরা এই সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে 2 ঘরা এবং 3 ঘরা নগদানের ক্ষেত্রে বাম দিক নগদ সবসময় বড় হবে, নগদের কখনোই ডান দিক বড় হবে না। কারণ আমি যত টাকা নগদ পাই তার চেয়ে বেশি কিন্তু খরচ করতে পারবো না। অলওয়েজ নগদ বাম দিক বড় হবে অথবা 2 দিক সমান হবে। ব্যাংকের মাঝে মধ্যে ওদিক বড় হতে পারে, ব্যাংকের এদিকেও বড় হতে পারে ওদিকেও বড় হতে পারে। এখন দেখছি দুইটাই এদিকে বড়, এটা যোগ করে এখানে লিখবো 13,000, এটা যোগ করে এখানে লিখবো 9,400। এবার এই দুইটা টাকা এখানে নিয়ে যাব, নগদের টাকাটা নগদে নেব, ব্যাংকের টাকাটা ব্যাংকে নিলাম। এবার দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব, এটা যোগ করে লিখে যোগফলটা ওদিকে নিয়ে যেয়ে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম। এইবার দুই দিক সমান করার জন্য এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে টাকা লিখবো, আবার এইটা থেকে এই দুইটা বিয়োগ করে এখানে টাকা লিখবো। লক্ষ্য করি 13,000 থেকে 4,000 বাদ দিলে এখানে 9,000 থাকে, আর 9,400 থেকে 3,300 বাদ দিলে 6,100 থাকে। এই যেটা দ্বারা গ্যাপ পূরণ করলাম এটা লিখবো ব্যালেন্স সিডি, তারিখ লিখবো মে 31 তারিখ, মানে ওই মাসের শেষ তারিখ। আবার বলছি, এটা থেকে এগুলো বাদ দিয়ে এটা পেলাম, এটা থেকে এই দুটো বাদ দিয়ে এটা পেলাম। এটা হচ্ছে সমাপনী নগদের, এটা হচ্ছে নগদ সমাপনী উদ্বৃত্ত 9,000, আর ব্যাংকের সমাপনী উদ্বৃত্ত 6,100। এখন এই সিডি অর্থ হচ্ছে ক্যারিড ডাউন, নিচে নেওয়া হলো, ক্যারিড ডাউন নিচে নেওয়া হলো। এখন নিয়ম অনুযায়ী এই দুটো টাকা আবার এখানে চলে আসবে, এই দুটো টাকা আমি এখানে লিখে দিলাম। এই যে লক্ষ্য করি, নগদ এটা নগদে লিখলাম,
এই ব্যাংকেরটা ব্যাংকে লিখলাম, এই টাকা দুইটা কিন্তু ব্যালেন্স সিডি দুইটাই এখানে চলে আসবে। এটার পর সব ব্যালেন্স বিডি পরের মাসের 1 তারিখ, পরের মাসের 1 তারিখ। এবার আমরা একটা কাজ করব, এই তো আমাদের অঙ্ক করা তো শেষ। বিডি মানে ব্রড ডাউন, উপর থেকে আনিত, ব্রড ডাউন মানে উপর থেকে আনিত। সিডি দ্বারা সমাপনী উদ্বৃত্ত বোঝায়, বিডি দ্বারা প্রারম্ভিক উদ্বৃত্ত বোঝায়, সেজন্য 1 তারিখ লিখেছি জুন মাসের, মানে এটার পরের দিন, এটা মে 31, ঠিক এর পরের দিন এখানে লিখবো জুন 1। এই হচ্ছে আমাদের এই দুঘরের নগদান বই। আবার উদ্দীপকে ফিরে যাব। গণনে কি বলেছিল? গণনে বলেছিল 10 তারিখ থেকে 31 তারিখ, অর্থাৎ 10 থেকে এই কটার জাবেদা করতে বলেছে। তো জাবেদা তো খুব সহজ, জাবেদা খুব সহজ, আমরা জাবেদা করব। আচ্ছা, জাবেদা একটা কাজ করব, জাবেদার ছক এইভাবে তো অঙ্কন করব, আমি একটা একটা করে জাবেদা করাবো। তোমরা এক ছকে সব জাবেদাগুলি করবে, কিন্তু আমি একটু বড় করে দেখানোর জন্য একটা করে লেনদেন করবো আর এক একটা ছকে জাবেদা দেখাবো। বাট তোমরা সব জাবেদাগুলি একসাথে করবে। জাবেদার ছক তো এরকম হয়, আমরা তো পারি, জাবেদা সবাই পারি আমরা, সেজন্য একটু দ্রুত বলবো জাবেদাটা। যেমন 10 তারিখে বলেছিল কর্মচারীকে বেতন প্রদান, দুইটা পক্ষ, একটা বেতন আর প্রদান মানে কি নগদে প্রদান করেছি। বেতনটা খরচ, বৃদ্ধি পেলে বেতন হিসেব ডেবিট হবে, আর নগদ টাকা কমে গেছে তাই নগদান হিসেব ক্রেডিট হবে। অর্থাৎ নগদে বেতন প্রদান করা হলে বেতন হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। আমি একটা দেখাইলাম, পরের স্লাইডে আরেকটা দেখাবো একটা একটা করে। তোমরা কিন্তু সব জাবেদাগুলি, 4টা জাবেদা তো 4টা না 5টা হবে, 5টা জাবেদা তোমরা এক ছকে করবে, বারবার বলছি কিন্তু আমি এক ছকে, আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝানোর জন্য। আরেকটা দেখাবো, প্রাপ্য বিলের অর্থ নগদে আদায়। তো নগদ টাকা বাড়ছে, প্রাপ্য বিল কমছে, দুইটাই সম্পদ। নগদে আদায় হলে নগদ টাকা বাড়ে, তাই নগদান হিসাব ডেবিট। আর প্রাপ্য বিল কমে গেছে, প্রাপ্য বিলের টাকা যেহেতু আদায় হয়েছে, প্রাপ্য বিল সম্পদ, কমে গেলে ক্রেডিট, সেজন্য প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এবার আরেকটা লেনদেন আমি একটা একটা করে দেখাচ্ছি, যাতে বড় করে একটু বড় করে আমি উপস্থাপন করতে পারি। সেই জন্য একসাথে যদি আমি দেখাইতাম তাহলে লেনদেন গুলো রাখার সমস্যা হতো, সেই জন্য আমি আলাদা আলাদা দেখাচ্ছি। মালিক কর্তৃক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করার দুইটা পক্ষ, একটা উত্তোলন আর একটা ক্রয়। পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায়, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পরে আরেকটা লেনদেন, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 400 টাকা, চার্জ ধার্য করেছে 300 টাকা। এই দুইটা নিয়ে দুইটা জাবেদা করব। প্রথমে সুদ মঞ্জুর করলো, এটা নিয়ে জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পাবে সুদ মঞ্জুর করার ফলে। আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, যেহেতু জমা হয়েছে তাই ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। আবার ওই চার্জ নিয়ে আরেকটা জাবেদা করব, সেটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চার্জ নিয়ে আরেকটা জাবেদা করলাম, দুইটা আলাদা আলাদা করলাম। তো আমি 5টা জাবেদা কিন্তু 5 বার সব অঙ্কন করে করেছি, তাই না, একটু বড় করে দেখানোর জন্য। তোমরা এক ছকের মধ্যে 5টা জাবেদা করবে, বিষয়টি কিন্তু বারবার বলছি।